আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী, তাদের আস্থা অর্জন করেছে মন্তব্য প্রধানমন্ত্রীর। নতুন প্যাথোলজি ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণ উদ্বোধন করে তিনি বলেন, সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস না থাকলে তারা রণাঙ্গনে জয়লাভ করে না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আধুনিক প্রযুক্তির সহায়তায় রোগ জীবাণু শনাক্তে ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্য এবং বেসামরিক রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে 14 তলা এই প্যাথোলজি ভবন। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত দরবারে অংশ নিয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। বাহিনীর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশংসার কথাও জানান প্রধানমন্ত্রী। যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, চেষ্টাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজনে নির্মিত হয়েছে সেনা প্রাঙ্গণ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, সেনা ও নৌবাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। যুদ্ধের কারণে বৈশ্বিক চাপ থেকে বাংলাদেশ মুক্ত নয় বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্মমভাবে বিক্ষোভ দমন করা হয়েছিল, ঠিক একই কায়দায় তারা এখন নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে, রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে।
ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে অন্যদের মতো বাংলাদেশও সংকট মোকাবেলা করছে বলে জানান আওয়ামী লীগের এই নেতা। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার করে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ না দেওয়ার যুক্তিও তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। আইনগত নয়, স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত বলে জানান ওবায়দুল কাদের। আপনারাই তো ভয় পান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে এর আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। তার দাবি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন করছে। সরকারের অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে আরো সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। আসছে বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, যা মানুষের জীবনমানে আঘাত করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে জনজীবনে নাবিশ্বাস। এই পরিস্থিতির মধ্যেই আসছে 2024-25 সালের বাজেট। সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের দাম কমিয়ে আনা। পাশাপাশি বিদেশি ঋণের চাপও বাড়ছে। শুধু বিদেশি ঋণে নয়, দেশি ঋণেও একই পরিস্থিতি বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির গবেষণা মতে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চান সাধারণ মানুষ। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে, দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার, প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। এই তিনটি সমস্যা একসাথে আগামী দিনের বাজেটকে নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আমার এখানে বরাদ্দ হবে বাজেটে, এই টাকাটা কিন্তু আমার টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি ঋণ নিয়ে যদি করা হয়, সেটা অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টর হোক আর অন্য সেক্টর হোক আর বৈদেশিক হোক, সেই ঋণের টাকার যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আমাকেই করতে হবে। বাজেটের সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্যরাও। তাদের মতে, সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তবে বাজেট ব্যবস্থাপনা ঠেলে সাজানোর কথা বললেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বাজেটের উপরে বাজেট তৈরি করা হয়, হোয়াই গভর্নমেন্ট হ্যাজ টু রিপিটেডলি গো টু দ্য সেম এরিয়াস এগেইন এন্ড এগেইন, হোয়াট আর দ্য ইনহেরেন্ট রিজনস, এটা দেখার দরকার। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডির ধারণার সাথে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় আগামী বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। তারা ভালো স্বাস্থ্য সেবা চায় একটু মোটামুটি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
মুক্ত সাংবাদিকতা সূচকে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে বলে রিপোর্টার্স উইদাউট ব্রাদার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই রিপোর্টে প্রকৃত চিত্র ফুটে ওঠেনি বলেও মনে করেন তিনি। সচিবালয়ে বাংলাদেশ নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন প্রতিমন্ত্রী। এ সময় ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করছে, এটা বন্ধ হওয়া উচিত। এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিং এর পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। আরএসএফ এর যে র্যাঙ্কিং এর যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে যদি পদ্ধতিগত দুর্বলতা থাকে। আর যাদের কাছে তথ্য নিচ্ছে তারা যদি ভুল তথ্য দেয়, এটা ভেরিফাই না করে ছাপিয়ে ফেলে, তাহলে এটা বিশ্বাসযোগ্যতা হারাবে। এখনো চলছে বিশ্ব ঐতিহ্যের অংশ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। কখন আনা সম্ভব হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। বাগেরহাট থেকে আমিরুল হক বাবু রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ায় প্রথমে 2 কিলোমিটার জুড়ে আগুন লাগে। এখন সে আগুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বনের প্রায় অর্ধশতাধিক স্থানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। তবে নানা প্রতিকূলতার কারণে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো গ্রামবাসী। আগুন লাগার ঘটনাস্থল ঘিরে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থাও করা হয়েছে। আমরা প্রায় নিয়ন্ত্রণে আইছি। আগুনের এই পিঠে ডেরেং দিতে দিতে জানি আগুনটা এই পাশে না আসে। পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি। সুন্দরবনে কি কারণে এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে জানাতে পারেনি বন বিভাগ। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানাদেবকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। 2002 সাল থেকে এ পর্যন্ত 25 বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেছে মে মাসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আচরণবিধি লঙ্ঘন করায় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম কোনো প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন। জামালপুরে সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। এরপর দ্বিতীয় ধাপে 160 উপজেলায় ভোট 21 মে, তৃতীয় ধাপে 112টি উপজেলায় ভোট 29 মে এবং চতুর্থ ধাপে 55 উপজেলায় ভোট 6 জুন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে তাতে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সুশাসন, জবাবদিহিতা, অনিয়ম প্রতিরোধ সহ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারলে শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করে গণতন্ত্রকে সুসংহত করা যাবে না। শফিউল আলম সুজনের রিপোর্ট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা। নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মনোনয়ন বাণিজ্যের কারণে সেই মানুষটা কিন্তু মানুষ থেকে উঠে আসতে পারছে না। বিতার্কিকরা পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র নিয়ে বিশ্বে নানা মতবিরোধ রয়েছে, এটা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আর রাতারাতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শতভাগ সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের এক্সিস্টিং ল
এমনভাবে আছে কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে। তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তবে আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসির যে প্রসেস ফিলোসফি এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিলে এটি আরো অংশগ্রহণ ও গ্রহণযোগ্য হতো। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি যে আসলে কি নির্বাচন করবে কি করবে না। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ শেষ পর্যন্ত অপেক্ষা করছে। এটি কিন্তু একটা স্পষ্টতা হবার দরকার ছিল। আমরা এবারে উপজেলা নির্বাচনটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনটা হবে। বিতর্কে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা মেডিকেল কলেজ। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 138 রান তোলে সফরকারীরা। 2টি করে উইকেট নেন তাসকিন আর রিশাদ হোসেন। জবাবে 9 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 139 রান তাড়া করে জিততেও যদি এতগুলো ওভার খেলতে হয় তাহলে বলতেই হয় বাংলাদেশের টি-20 ব্যাটিংটা ঠিক হচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে কি আর বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে? প্রথম ম্যাচে 50 পেল তানজিদ হাসান তামিমের ইনিংস এবার থামে 18তে। ব্যর্থ হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুর্দশার বৃত্ত থেকে বের হতে পারেননি লিটন দাসও। তাতে 62 রানে 3 উইকেট হারায় টাইগাররা। 93 রানে 4 উইকেট পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ আর তাহিদ হৃদয়ের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। 25 বলে 37 রানে হৃদয় আর 26 রানে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। আরও একবার এই সহজ জয়ের কৃতিত্ব বোলারদের। শুরুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যেভাবে তারা দমিয়ে রেখেছে তাতে টি-20 মেজাজে হাত খুলে খেলার সুযোগই পাননি ব্যাটাররা। তাসকিন আর সাইফুদ্দিনের আঘাতে 30 রানে 2 উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর রিশাদ হোসেনের জোড়া আঘাত। 10ম ওভারে তার ঘূর্ণিতে বিধ্বস্ত সিকান্দার রাজা আর ক্লাইভ মাদান্দি। তাতে প্রথম 10 ওভারে সফরকারীদের রান 4 উইকেটে 38। 42 রানে 5ম উইকেট হারানোর পর 100-র নিচে অল আউটের লজ্জার শঙ্কায় পড়ে অতিথিরা। কিন্তু মান বাঁচান বেনেট আর ক্যাম্বেল জুটি। 6ষ্ঠ উইকেটে যোগ করেন 43 বলে 73 রান। শেষ 10 ওভারে 100 রান যোগ করে সিকান্দার রাজার দল। তবু রানটা 138-এর গন্ডি পার হতে পারেনি স্বাগতিকদের কিপটে বোলিংয়ে। 4 ওভারে 18 রান করে দেন শেখ মেহেদী হাসান আর তাসকিন। বাংলাদেশের 51টি বলে জিম্বাবুয়ে কোনো রানই নিতে পারেনি। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ভারী বর্ষণের কারণে 80 বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 67 জন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে গত 27 এপ্রিল থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টির কারণে পর্যন্ত প্রায় 25,000 বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি ছাড়া আছেন 5 লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আঞ্চলিক রাজধানী পোর্তো অ্যালেগ্রেতে গুয়াইবা নদীর পানি তীর উপচে পড়ায় আশেপাশের কিছু এলাকাও তলিয়ে গেছে। পোর্তো অ্যালেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সকল ফ্লাইট। কেন্দ্রীয় সরকারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে দুর্গত অঞ্চলটি পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডিএ টাইপকে
বাংলাদেশ পুলিশের টাউন অ্যান্ড ট্রাফিক ডিভিশন হতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আলিম চৌধুরী, ডালিম, ইয়াসিন, শাহ আমিন, শাহজাহান, আনোয়ার, মিজান চৌধুরী, আজাদ, উত্তম এবং টাউন অ্যান্ড ট্রাফিকের অন্যান্য অফিসার ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। আগামী 3 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপের গ্রুপিং এবং সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এস.এম. আশরাফের আরেকটি রিপোর্ট। 10 দলের 8 দল এরই মধ্যে চূড়ান্ত, বাকি 2 দল আসবে বাছাই পর্ব খেলে, যেখানে গ্রুপ এতে রেকর্ড 6 বারের নারী টি-20 বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব পেরিয়ে আসা শীর্ষ দল বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। তাদের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা রানার আপ দল। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বলছেন বাংলাদেশের অধিনায়ক। ইয়াং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরে। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য। এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপের একক আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির পছন্দের কারণে ভেন্যু নির্ধারণ হয় মিরপুর আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির সভাপতি বলেন, মাঠে দর্শক ফেরাতে ভূমিকা রাখবেন তারা। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য, সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, এরপর 9 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে মন্তব্য প্রধানমন্ত্রী। নতুন প্যাথোলজি ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।